প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, মানব সম্পদের যে প্রয়োজনীয়তা সেটি শুধু বাংলাদেশ না, বৈশ্বিকভাবেই সেটি স্বীকৃত। প্রশ্ন হচ্ছে যে মানুষ হলেই তিনি সম্পদ কিনা। কিন্তু প্রতিজন মানুষের মধ্যে কিছু স্বকীয়তা রয়েছে, নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। সেটি একাডেমিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেই বৈশিষ্ট্যগুলোকে পরিচর্যা করলে কিংবা তাকে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটি পরিশীলিত মননের মধ্যে নিয়ে আসলে সেটি সম্পদে পরিণত হয়। এবং এইভাবে দক্ষ যে জনগোষ্ঠী, তারা দেশের সরকারি কিংবা বেসরকারি পর্যায়ে যে কর্মের চাহিদা রয়েছে, সেই কর্ম চাহিদা যেরকম পূরণ করতে পারে এবং সেই কর্ম চাহিদার সূত্র ধরে দেশের অর্থনীতিতে যে বিরাট ভূমিকা রাখার যে সুযোগটি তৈরি হয়, তার মধ্যে দিয়েই কিন্তু একটি সমাজ এবং দেশ এগিয়ে যায়। এই বাস্তবতা এবং প্রয়োজনকে সামনে রেখেই আজকের অনুষ্ঠানটি। আমরা আজকে এইটাই আলোচনা করতে চাই, কিভাবে মানুষকে সম্পদে পরিণত করতে চাই। সেক্ষেত্রে আমাদের যে শিল্প অঞ্চল বা শিল্পের যে চাহিদা এবং একাডেমিক অঙ্গনে যারা কাজ করছেন, তাদের মধ্যে কিভাবে একটি শক্ত, শক্তিশালী এবং ক্রিয়াশীল যোগাযোগ তৈরি করা যায়, এই প্রসঙ্গগুলোকেই সামনে রেখেই আজকের আমরা আমাদের আলোচনাটির আয়োজন। তারই প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম মানব সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন। এ বিষয়ে আলোচনা করার জন্য একজন সম্মানিত শিক্ষক এবং সম্মানিত বিশেষজ্ঞ একই সাথে, তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এই বিষয়ে আলোচনা করার জন্য। আসলে আলোচনা শুরু করার আগে তার সাথে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং মানব সম্পদ বিশেষজ্ঞ ডক্টর মাসুদ রানা। ডক্টর মাসুদ রানা, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। শুরুতে স্যার, এই জায়গা থেকে আমরা আলোচনাটি শুরু করতে চাই যে প্রতিজন মানুষের মধ্যেই আলাদা স্বকীয়তা আছে, সেটি সে জন্মসূত্রেই পেয়ে থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে স্বকীয়তা বা সেই বৈশিষ্ট্যগুলো বা তার ইচ্ছাগুলোকে যদি একাডেমিক অঙ্গন বা প্রতিষ্ঠান বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে পরিচর্যা করা না হয়, তাহলে সেই মানুষটি সম্পদের পরিবর্তে কখনো কখনো বোঝা হয়ে দাঁড়ায়, সেটা পরিবারের কাছে কিংবা রাষ্ট্রের কাছে বা কখনো ব্যক্তির কাছে, ব্যক্তি নিজেই। এখন প্রশ্ন হচ্ছে যে মানুষকে কিভাবে সম্পদে পরিণত করা যায়। সেক্ষেত্রে বাংলাদেশের যে প্রস্তুতিগুলো রয়েছে, বৈশ্বিকভাবে যে প্রস্তুতিগুলোর আয়োজন চলছে এবং দুইয়ের সাথে মিলের যে প্রসঙ্গ, বা আমরা কতটুকু এগিয়ে আছি বা কতটুকু পিছিয়ে আছি, পর্যায়ক্রমে সেই আলোচনাগুলো শুনবো। তবে আলোচনাটা এখান থেকে শুরু করা যাক যে মানুষ হলেই সে সম্পদ কিনা। প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহ তাআলা কিছু জ্ঞান দিয়ে দেন, কিন্তু সেটাকে যদি আমরা একটু যাচাই করা, পালিশ করা বা এটাকে অ্যাকুমুলেট করা, যেটাকে আমরা একটু আগে বললেন যে বিশ্ববিদ্যালয়গুলো বা ইনস্টিটিউশনগুলো যদি তাকে সেভাবে তৈরি করে বাজার উপযোগী বা যেই ধরনের মানুষের কর্মদক্ষতা দরকার, সেটাকে ডেভেলপ করলেই আমরা সেই মানুষকে সম্পদ হিসেবে রূপান্তর করতে পারবো। এবং এটা আমাদের দেশের জন্য আরও সবচেয়ে বেশি উপযোগী, কারণ আমরা আসলে অনেক মানুষের সংখ্যা আমাদের দেশে। তো তাদেরকে যদি আমরা সম্পদে রূপান্তর করতে চাই, এখানে অবশ্যই বিশ্ববিদ্যালয়গুলো বলতে পারি, আমরা ইনস্টিটিউশনগুলো বলতে পারি, যেখানে ডেভেলপমেন্ট করা দরকার এবং আমাদের স্পেসিফিক সেক্টরগুলোকেও বেস করে ডেভেলপমেন্ট করা দরকার। মানুষের কর্মের বাজার মূল্য তৈরি করা এবং তার একটা ভ্যালু ক্রিয়েট করা, সেই প্রসঙ্গে বৈশ্বিক যে প্রক্রিয়াতে যে সমস্ত দেশগুলো এগিয়ে আছে এই যে মানুষের কর্মের বাজার মূল্য তৈরি করার প্রশ্নে, তার সাথে বাংলাদেশ যে অবস্থানে আছে, কতটা সন্তুষ্ট আপনারা? এখনো ততটা সন্তুষ্ট না, কারণ মানুষ আমাদের এখানে সাপ্লাই এবং ডিমান্ডের মধ্যে যে গ্যাপটা তৈরি হয়েছে, বাজারে কাজ করার উপযোগিতা এবং মানুষের সংখ্যাটা আমাদের দিক থেকে বেশি, কিন্তু আমরা আসলে কর্মদক্ষ লোকের সংখ্যা কিন্তু কম। উন্নত দেশ থেকে বা বাইরের দেশগুলো থেকে অনেক কাজের লোক আমাদের এখানে কাজ করতে চাচ্ছে এবং তারা এমন না যে আমাদের লোয়ার লেভেলে কাজ করেন, তারা আসলে মিড লেভেল এবং টপ লেভেলগুলো দখল করে, একেবারে ক্রিম পজিশনগুলো। যদি আপনি আমাদের রেডিমেড গার্মেন্টসের কথা বলেন, এখানেও দেখবেন যে টপ লেভেলের বা যারা মিড লেভেলের ম্যানেজারগুলো বা ইনস্ট্রাক্টরগুলো, যাদের স্যালারিটা অনেক বেশি দিতে হয় বা তাদের শ্রমের মূল্যটা অনেক বেশি আমার দেশের যারা কর্মরত আছে তাদের থেকে, পুরো মার্কেটটাকেই দখল করে আছে ইন্ডিয়া, চায়না এবং বেলারুশ। তো এদের যে টপ লেভেলের ম্যানেজমেন্টগুলো আমাদের এখানে এসে কাজ করতে, যদি আমরা আসলে কর্মদক্ষতায় উন্নত করে আমরাও এই জায়গাটার থেকে দখল করতে পারি, তাহলে আমাদের মনে হয় সফলতার দিক থেকে আন্তর্জাতিক পর্যায়ে আমরা খুব ভালো, আমরা অনেক বেশি এগিয়ে থাকতে পারবো, অনেক গ্লোবাল ভিলেজ হিসেবে কাজ করতেছে। এখন কিন্তু প্রচুর অ্যাক্সেস পাওয়া যাচ্ছে, আমরা সেই ধরনের ডেভেলপমেন্টের কথা আমরা চিন্তাই করতেই পারি। এবং সেক্ষেত্রে মানব সম্পদ তৈরি করার প্রশ্নে আপনারাই বলে থাকেন যে আসলে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে আমার ইন্ডাস্ট্রিয়াল জোন অথবা ইন্ডাস্ট্রিয়াল যে ডিমান্ডগুলোর
ইন্ডাস্ট্রিগুলোর সাথে একটা সংযোগ তৈরি করতে হবে, একটা কানেকশন বা ব্রিজিং তৈরি করা প্রয়োজন। সেটি ইন্ডাস্ট্রিগুলো বলছে, বিশ্ববিদ্যালয় থেকে আপনারাও বলছেন, বিশেষজ্ঞ পর্যায়ে থেকে আপনারা কাজ করছেন, আপনারা বলছেন, কিন্তু সেক্ষেত্রেও কি আমরা খুব একটা বেশি এগোতে পেরেছি? আমরা এগোতে পারি নাই, কিন্তু আমাদের মেন্টালিটি কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। এখন কিন্তু সম্ভাবনা অনেক আছে। আমাদের এখন ক্যারিয়ার ভিত্তিক প্রচুর প্রোগ্রাম হয় ক্যাম্পাসগুলোতে, যে বিভিন্ন ধরনের ক্যাম্পাসে বিভিন্ন ধরনের কম্পিটিশন হচ্ছে। ইন্ডাস্ট্রির মার্কেট কিভাবে ক্রিয়েট করতে হবে, মার্কেটে কী ধরনের ডিমান্ড আছে। যেমন ইন্ডাস্ট্রি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, আবার বিশ্ববিদ্যালয় কিন্তু ইন্ডাস্ট্রির কাছে যাচ্ছে, এবং আমি এটার সম্ভাবনা অনেক ভালো দেখতেছি সামনে। এখন আরও টেকনোলজিক্যাল বেস এনহ্যান্সমেন্ট দরকার, তাইলে আমরা মার্কেটে খাপ খেয়ে নিতে পারবো। অ্যাসেসমেন্টটা তো ঠিক হচ্ছে, আসলে কি পরিমাণ কি কর্মের জন্য, কোন কর্মের জন্য কি ধরনের লোকবল দরকার বা কি ধরনের আমার এমপ্লয়ি দরকার, এই অ্যাসেসমেন্টের জায়গাটা ঠিক আছে কিনা। এন্টারপ্রেনাররা যে ধরনের কর্মদক্ষ লোক চাচ্ছে, আমরা কিন্তু সেই ধরনের কর্মদক্ষ লোক দিতে পারতেছি না মার্কেটে। কিন্তু মার্কেটে লোক আছে, ইনস্টিটিউশনগুলো হয়তো বা অনেক সাবজেক্টই পড়াচ্ছেন, যেগুলো হয়তো বা আবার কর্মদক্ষতার দিক থেকে তারা বেসিক ফান্ডামেন্টাল যেই কোয়ালিটিগুলো থাকা ইন্ডাস্ট্রিতে, সেইগুলো আমরা অর্জন করতে পারতেছেন অনেকেই। যেহেতু এখন অ্যাক্রিডিটেশন কাউন্সিল আসতেছে, আমাদের ডিগ্রির মানগুলো, আমাদের শিক্ষার মানগুলো কতটুকু অ্যাডজাস্টেবল মার্কেটের সাথে, সেটা হয়তো বা জাস্ট করলে আমার মনে হয় অচিরই এটা সম্ভব আর কি। এটাকে মডিফাই করে বাংলাদেশে এটা সম্ভব আর কি, এটি সম্ভব। এবং এখানে ডক্টর মাসুদ রানা স্যার একটি প্রশ্ন রেখে আমরা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে শুনবো। সেটা হচ্ছে, আপনারাও নিশ্চয়ই এই ধরনের প্রশ্নের মুখোমুখি হয়ে থাকেন, কিংবা আমরা গণমাধ্যমের সূত্র ধরে এই আলোচনাগুলো আমরা বিভিন্ন সময় শুনি, যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বা নিয়োগদাতা প্রতিষ্ঠান তারা বলে যে অনেকেই চাকরির জন্য আসেন অথবা সিভি সাবমিট করেন, কিন্তু আসলে তার সাথে কথা বলে মনে হয় যে তিনি পড়াশোনা করেছেন, মাস্টার্স পাস করেছেন কোনো একটা ডিসিপ্লিনে, কিন্তু মনে হচ্ছে যে যে কাজের জন্য তারা লোকবল অনুসন্ধান করছেন বা খুঁজছেন তিনি এই কাজ করতে পারবেন না। তো একজন মাস্টার্স পাস করার পরে যে ইন্টারভিউ দিচ্ছে কোনো একটা চাকরির জন্য বা কোনো একটা পদের জন্য, নিয়োগদাতা প্রতিষ্ঠান বা কোনো শিল্প প্রতিষ্ঠানের মধ্যে যদি কারোর সাথে ইন্টারভিউ নিয়ে যদি এই অবস্থা তৈরি হয়, তাহলে আমরা কি এটা বুঝে নিব যে যেখান থেকে তাকে তৈরি করা হলো সেখানেই যথেষ্ট ঘাটতি থেকে যাচ্ছে কিনা? এই প্রশ্নটা আপনার কাছে রেখে গেলাম, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। আজকে সম্মানিত আলোচক হিসেবে আছেন মানব সম্পদ বিশেষজ্ঞ ডক্টর মাসুদ রানা। ডক্টর মাসুদ রানা স্যার, যে প্রশ্নটি রেখে বিরতিতে যাওয়া, আমরা এই পর্যায়ে আপনার কাছ থেকে শুনতে চাই, আসলে যেখানে এই মানুষ অথবা শিক্ষার্থী বা আগামী দিনের বা ভবিষ্যৎ যারা এমপ্লয়ি তৈরি হচ্ছেন, সেখানে তৈরির প্রক্রিয়াতে যথেষ্ট ঘাটতি থেকে যাচ্ছে কিনা, যে কারণে নিয়োগদাতা প্রতিষ্ঠান বারবার বলছে যে তারা যা চাচ্ছে তা পাচ্ছে না। মালিক পক্ষ যদি আমি বলি, সরাসরি যারা আসলে কাজ করতে চায়, এমপ্লয়ীদের নিয়ে কাজ করতে চায়, তাদের এই অভিযোগটা আসলেই সত্য। কারণ বেসিক্যালি তারা আসলে কোনো সার্টিফিকেট দেখতে চায় না। তারা চায় যে ওনার মধ্যে বা যেই কর্মীটাকে রিক্রুট করবে তার মধ্যে সেই ধরনের দক্ষতা, তার মধ্যে ট্যালেন্ট, তার মধ্যে সিচুয়েশন ডিল করবার মতো ক্যাপাসিটি আছে কিনা। আসলে তারা ইনস্টিটিউশনাল সার্টিফিকেটটাকে অতটা ভ্যালু ক্রিয়েট করে না। কারণ একজন এন্টারপ্রেনার বা একজন মালিক পক্ষ চাচ্ছে যে তার কর্মের দক্ষতার উপরে বেসিস করা। আসলে তার সার্টিফিকেট কি বা কোন সাবজেক্টে পড়লো, তার থেকে কোন দক্ষতাটা কতটুকু এনহ্যান্স করতে পারছে, তিনি তার আসলে দক্ষতাটাকে নিতে চায়, সার্টিফিকেটটাকে নিতে চাচ্ছে না। মানে এখনকার জেনারেশন তারা খুবই অ্যাক্টিভ এবং কাজ করতে চায়, এবং তাদের লার্নিং প্রসিডিউরটা খুব দ্রুত অ্যাডাপ্টও করতে পারে, কিন্তু তারা সেই ধরনের সুযোগ প্রক্রিয়া পাচ্ছে না। আমার মনে হয় ইনস্টিটিউশনকেও এখন একটু আপডেট টেকনোলজি, আপডেট সিলেবাস, আপডেট কারিকুলামগুলো নিয়ে আসলে আমার মনে হয় বর্তমান ইয়াং জেনারেশন সেটা অ্যাডাপ্ট করতে পারবে এবং মার্কেটের সাথে একটা ভালো অ্যাডজাস্টমেন্ট হবে। মানে এই জায়গাতে সরকারের পক্ষ থেকে আসলে কি করতে পারে, যে বিশ্ববিদ্যালয় এবং আমার শিক্ষার্থী এবং মালিক পক্ষ বা শিল্প প্রতিষ্ঠানগুলোর সাথে এই তিনটি বড় স্টেক হোল্ডারকে একত্রিত করে আমাদের যে সিলেবাস রয়েছে, শিক্ষা কারিকুলাম যে রয়েছে এবং ইন্ডাস্ট্রিয়াল যে ডিমান্ডগুলো রয়েছে, এগুলো কিভাবে পূরণ করা যায়, সেক্ষেত্রে কি করা যেতে পারে? সরকার অলরেডি একটা ইনিশিয়েটিভ নিয়েছে, আপনারা জানেন হয়তো বা, মানে ওবি আউটকাম বেসড কারিকুলাম ডেভেলপ করতেছে। তাই আউটকাম বেসড কারিকুলামটাও যেন আবার আমাদের পিছায় না যায়, বা আমরা যে প্রক্রিয়া অগ্রগতির দিকে যাচ্ছিল সেটা করে, এবং গভর্নমেন্টকে যেটা করতে হবে, যে গভর্নমেন্টের রিসেন্টলি কিছুদিন আগে বোঝা যাচ্ছে যে গভর্নমেন্ট চাকরির প্রতি মানুষের খুব ফ্যাসিনেশন। আসলে একটা দেশের ইকোনমি কখনোই একটা সেক্টরের উপর ডিপেন্ড করে না। গভর্নমেন্ট সেক্টরটাও ডিপেন্ডস অন দ্য প্রাইভেট সেক্টর, আবার প্রাইভেট সেক্টর ডিপেন্ডস অন দ্য গভর্নমেন্ট সেক্টর। তো বোথ সেক্টরের এমপ্লয়ীদেরকে ডেভেলপমেন্ট দরকার। প্রাইভেট সেক্টরে আসলেই অনেক মেধাবীদের কর্মসংস্থান এবং ক্রিয়েট করা যেত যদি সরকার এবং প্রাইভেট সেক্টর এবং বিশ্ববিদ্যালয়গুলো একটা কোলাবোরেশন
মিটিং অথবা কোলাবোরেশন, সাজেশনস, কখনো ডিসকাশন, কখনো গসিপিং, এ ধরনের কিছু করা যেত, তাহলে বিশ্ববিদ্যালয়ের যারা নেতৃত্বে আছেন, সরকারের যারা নেতৃত্বে আছেন, প্রাইভেট সেক্টরে যারা নেতৃত্বে আছেন, আমাদের বিভিন্ন বিজিএমই বা বিভিন্ন ধরনের অর্গানাইজেশনগুলো যারা কাজ করে, তাদের সাথে একটা কোলাবোরেশন হলে এটা খুব ভালো হতো। খুব ভালো তো। এবং এই প্রশ্ন ধরে একজন শিক্ষার্থী, আজকে যিনি শিক্ষার্থী তিনি তো আগামী দিনে কোনো কর্মের সাথে সম্পৃক্ত হবেন। এখন শুরু থেকেই একজন শিক্ষার্থী যাতে তার কর্মজীবন অত্যন্ত সুন্দর হয়, স্বাচ্ছন্দ্যপূর্ণ হয় এবং তার চাহিদা এবং অনুযায়ী যাতে হয়, এবং তিনি যাতে বলা যেতে পারে তৃপ্তি নিয়ে অথবা এক ধরনের ইচ্ছা নিয়ে যাতে তিনি কাজগুলো করতে পারেন। তো এই বিষয়গুলোকে যখন একজন শিক্ষার্থী পূরণ করতে চাইবে, শুরু থেকেই তার কোন বিষয়গুলোর প্রতি নজর রাখা প্রয়োজন? আপনারা দেখবেন যে প্রত্যেকটা সার্কুলারে বলে কি এক্সপিরিয়েন্স লোক দরকার। আসলে এখন এক্সপিরিয়েন্স নিতে হবে। এক্সপিরিয়েন্স মানে হলে আপনি ওই কাজটা জানেন। এখন কিন্তু অনলাইন বেস অনেক কাজ করা যায়, এবং আমার অনেক স্টুডেন্ট আছে যারা ফার্স্ট ইয়ার থেকে পার্ট টাইম জব করে। আমি বলবো স্টুডেন্টদেরকে অবশ্যই কোনো না কোনো অর্গানাইজেশনের সাথে, যদি উইদাউট কোনো কনসার্ন কিছু নাও দেয়, ফ্রিও হয়, ফ্রি অফ কস্টেও কোনো অর্গানাইজেশনের সাথে অ্যাটাচ থাকা, কাজ শেখার প্রয়োজনে তাকে সম্পৃক্ত হতে হবে, নিজেকে তৈরি করবার প্রয়োজনীয়তা। কারণ আমি তো আর 5 বছর পর মার্কেটে যাব, যদি আমি ফার্স্ট ইয়ার থেকেই দেখতে থাকি আমি একটা আইডিয়াল ক্রিয়েট করতে পারি সামনে, তাহলে আমার মনে হয় আমি সেভাবে তৈরি করতে পারবো। এবং এখন ইন্ডাস্ট্রিগুলো সেটা কোলাবোরেশন দিচ্ছে, আমরা যেটাকে ইন্টার্নশিপ বলি, বাট আমরা চাইলে কিন্তু অ্যাফিলিয়েটেডভাবে কাজও করতে পারি, কারণ এখন ফ্রিল্যান্সারিং এর সুযোগ আছে। অর্গানাইজেশনগুলোর সাথে স্টুডেন্টরা যেন আমি বলবো যে ফার্স্ট ইয়ার থেকেই কাজগুলো করবার। আর ইন্ডাস্ট্রি কিন্তু চায় অর্গানাইজেশন মানে অর্গানাইজিং ক্যাপাসিটিটা বিল্ড আপ করা, যে আপনাকে যে কোনো কাজে পাঠালে যেন আপনি ফেরত না আসেন, কাজটা কেন আপনি সাকসেসফুলি ডান করে আসতে পারেন। আরেকটি ব্যাপার হলো যে আমরা যদি প্রাইভেট সেক্টরের মধ্যে ব্যাংক তো একটি অন্যতম, একটা তার এরিয়া বা পরিধিটি অনেক বড়। তো এখন যে ব্যাংকিং প্রোডাক্টগুলো রয়েছে, সময়ের প্রেক্ষাপটে তো ব্যাংকিং প্রোডাক্টেও নানা ধরনের পরিবর্তন এসেছে, তারা কিছু ডাইভার্সিটি আমরা দেখি, বৈচিত্র্য দেখি। তো সেক্ষেত্রে যারা ব্যাংককে টার্গেট করে নিজেদেরকে তৈরি করছে, তাদের কি বিশেষভাবে কোনো বিষয়গুলোর প্রতি নজর বা আলাদা করে প্রস্তুতির প্রয়োজন আছে? প্রত্যেকটা অর্গানাইজেশন একজন সাকসেসর দরকার, মানে যারা এখন কাজ করতেছেন, ভবিষ্যতে যারা কাজ করবেন। আপনি দেখবেন যে আমরা যে জেনারেশন ছিলাম, আমরা মোবাইল পেয়েছি প্রায় এইচএসসি পরীক্ষার পর, বাট আমার ভাই বোন, আমার বাচ্চারা কিন্তু এখন থেকে পাচ্ছে। তার মানে এখন যারা ব্যাংকিং করতেছে তারা কিন্তু ভবিষ্যতে ক্লায়েন্ট হলো যারা ভাই বোন মোবাইল পাচ্ছে বা টেকনোলজি পাচ্ছে। তা আমার মনে হচ্ছে যে ব্যাংকারদেরকেও সেই টেকনোলজি এনহ্যান্স যেতে হবে। ব্যাংকারদের কাজটা হলো মানুষের টাকার মানে সিকিউরিটি ইনশিওর করা বা টাকাটার নিরাপত্তা নিশ্চিত করা। তো নিরাপত্তা যদি নিশ্চিত করতে হয়, তাকেও কর্মদক্ষভাবে টেকনোলজির উপরে এনহ্যান্স করতে হবে। এবং আমরা সরাসরি বলি এখন ফিনটেকের উপরে খুব জোরালো ভূমিকা, মানে এই সময় এসে তো আসলে কোনো বিকল্প নাই। না, এখন আর ট্রেডিশনাল ব্যাংকিং এর কোনো বিকল্প, মানে ট্রেডিশনাল ব্যাংকিং চলবেই না, কারণ আমরা তো সবকিছুই টেকনোলজির মধ্যে আছি। তাহলে আমাকে আবার কিভাবে আপনি ট্রেডিশনালে পাঠাবেন? এবং আরেকটা বিরতিতে যাব ডক্টর মাসুদ রানা স্যার, তার আগে এই প্রশ্নটি রেখে যাই। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের যে এইচআর ডিপার্টমেন্টের যে কার্যক্রম, তারা অনেক কাজ করে, কিন্তু মানুষের কাছে এখনও এইচআর ডিপার্টমেন্ট সম্পর্কে যে ধারণা, সেটি হচ্ছে যে শুধু প্রমোশন এবং ডিমোশন বা চাকরি দেয়া বা নেয়া, এই কাজগুলোই শুধু এইচআর ডিপার্টমেন্ট করে থাকে। কিন্তু আসলে তাই কিনা? সময়ের প্রেক্ষাপটে নিশ্চয়ই এই ডিপার্টমেন্টের কাজের পরিধি তো অনেক বেড়েছে, বা আদৌ কোন প্রেক্ষাপটগুলো এই সময় বিবেচনায় এইচআর ডিপার্টমেন্টগুলো করছে, বা বাংলাদেশের প্রেক্ষাপটে কি অগ্রগতি বা কি অবস্থা দেখছেন? এই প্রশ্নগুলো রেখে গেলাম, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামিক ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। আরও একটি বিরতি শেষে ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি, মানব সম্পদ ব্যবস্থাপনা এবং উন্নয়ন, এই প্রসঙ্গে, এবং আমাদের সাথে সম্মানিত আলোচক হিসেবে আছেন ডক্টর মাসুদ রানা। ডক্টর মাসুদ রানা স্যার, যে প্রশ্নটি আসলে এইচআর ডিপার্টমেন্ট কী কাজ করে সেটা নিয়ে মানুষের মধ্যে অনেক ধরনের পারসেপশন আছে, এই সময় এসে আসলে এইচআর ডিপার্টমেন্ট কি করছে? এইচআর মানি হলো অ্যাকোয়ার করা, তাকে রিটেন করা এবং ডেভেলপমেন্ট করা। কিন্তু আমাদের একটু প্রবলেম আছে এখানে, আমরা একটু জটিলতার মধ্যে দিয়ে আছি, কারণ আমাদের এখানে আসলে মানুষ খুব বেশি সুইচ করতে চায় জবগুলোকে, মানে বললেন করতেছে যে এটার থেকে আরেকটা বেটার অপশন আমি ক্রিয়েট করব খুবই শর্ট টাইমে। কিন্তু এইচআরের কাজটা তো আসলে আমি হায়ার করলাম, দেন তাকে রিটেন করালাম, মানে আপনি যদি কোথাও সাস্টেনই না করেন, তাহলে আপনি হাউ টু দ্য ডেভেলপমেন্ট, আপনি কীভাবে আমি তাকে ডেভেলপমেন্ট করলাম। আর এখানে এই কারণে আমাদের যারা এন্টারপ্রেনার বা যারা মালিক পক্ষ, আমি বারবার বলতেছি যদিও, তারা ওদেরও একটা এক্সপেকটেশন যে একটা ইনস্টিটিউশন থেকে একটা ছেলে মেয়ে আসছে মানে ও সব পারবে।
আসলে কিন্তু এইটা সেটাও তো একটু আমাদের দেশে বাস্তবতা অতি প্রত্যাশা হয়ে যাচ্ছে। তারা ভাবতেছে সবই পারবে, আসলে ওরা পারবে, বাট তার স্পেসিফিক ফিল্ডের উপর আমরা বিশ্ববিদ্যালয়গুলো পড়াই, থিওরিটিক্যাল বেশি পড়ানো হয় প্র্যাকটিক্যাল থেকে, তো সেখানে আমরা ওই এক্সপেকটেশনটা রাখতে পারি না। তো আমার মনে হয় এই স্যারের কাজটা আসলে ডেভেলপমেন্টটা করা, যদিও আপনি এখন অনেক ভালো ভালো অর্গানাইজেশনগুলো তারা ডেভেলপ করে নিচ্ছে, তো এইটা আস্তে আস্তে একটু যুগের ধারাবাহিকতা, সময়ের ধারাবাহিকতা, এটা চেঞ্জ হয়ে যাবে। আসলে এইচআর মানেই যে ডেভেলপ করা, রিটেইন করা, এটাই করবে। ডেভেলপমেন্টের প্রসঙ্গে যে পলিসিগুলো গ্রহণ করা হয়, সেই পলিসিগুলো আসলে আমাদের দেশের যে চাহিদা এবং যেভাবে দক্ষ মানব সম্পদ প্রক্রিয়াকে তৈরি করা যায়, দক্ষ মানব সম্পদ তৈরি করা যায়, তার সাথে কি আসলে কোনো পরিবর্তন প্রয়োজন আছে, নাকি সেটা আপনি মনে করেন এই পর্যায়ে ঠিকই আছে? আপনার যুগের চাহিদার সাথেই পরিবর্তন করতে হবে। আপনি কখনোই খারাপ মানুষ দিয়ে ভালো প্রতিষ্ঠান চালাবেন। আপনি যদি একটা কর্মদক্ষ লোককে চায়না থেকে হায়ার করতে হয়, তাকে যদি 3 লাখ স্যালারি দেন, বাংলাদেশ থেকে আপনি কাজ না হলে তাকে 1 লাখও দিবেন না। তো আপনি কিন্তু বাউন্ডারি দেখতেছেন না, আপনারা দেখতেছেন কর্মদক্ষতাটাকে। এখন আপনি সেটা ইম্পোর্ট এক্সপোর্ট করবেন কিনা, কারণ কর্মদক্ষতাটাও কিন্তু ইম্পোর্ট এক্সপোর্ট হচ্ছে। অভিযোগ শব্দটা বলতে চাই না, যে বারবার বলা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল জোন থেকে যে বিশ্ববিদ্যালয়গুলো যাতে তার কারিকুলাম পরিবর্তন করে, তারা যাতে সময়ের প্রেক্ষাপটে যে চাহিদাগুলো তৈরি হয়েছে সেগুলোকে যাতে সিলেবাসে সংযোজন করে তার শিক্ষার্থীদেরকে তৈরি করে। সেক্ষেত্রে আপনি শুরুর দিকে বলেছেন কিছুটা, আর একটু শুনতে চাই, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো সেই কাজটি যথাযথভাবে করতে পারছে কিনা, না পারলে ঘাটতি থেকে যাচ্ছে কোথায়? যে নতুন কারিকুলাম হয়তো বা সরকার ডেভেলপ করতেছে, বাট বিশ্ববিদ্যালয়গুলো অ্যাডাপশন ক্যাপাসিটি এখনো একটু কম আছে। আমাদের থিঙ্কিংটা ওই রকম লেভেলেই এখন আছে যে একটা কারিকুলাম কেন চেঞ্জ করব, মানে আমি যেটা করে আসছি আমার স্টুডেন্টরাও সেটাই তো করবে। এই জায়গায় একটু আমাদের মেন্টালিটিটা একটু, যদিও ইয়াং জেনারেশন যারা শিক্ষা সেক্টরে কাজ করতেছে তাদের মধ্যেও পরিবর্তন আসতেছে, এবং যারা আমাদের সিনিয়র টিচার বা সিনিয়র ফেলো ছিল তারাও কিন্তু এখন চেষ্টা করতেছে, পরিবর্তনটা কিন্তু আসতেছে। একজন কৃষক যদি তার ধান বিক্রি না হয়, আসলে তো তার কোনো দাম নাই। আবার আমিও আমার একজন শিক্ষক, যদি আমার স্টুডেন্টরা কর্মক্ষেত্রে ভালো অবস্থান তৈরি না করতে পারে, তাহলে আমারও তো সেখানে প্রোডাক্ট বিক্রি না হলে উৎপাদনের তো মূল্য থাকে না। এখন সেই উৎপাদনের মূল্য যথার্থভাবে নিরূপণ করার প্রশ্নে যদি আমরা আগামী দিনগুলোতে নিজেদেরকে তৈরি করার কথা ভাবি, কোন 3টা বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন আপনার মতে? ইন্ডাস্ট্রির সাথে ইউনিভার্সিটিগুলো ইন্টিগ্রিটি, মানে আমার হিউম্যান রিসোর্সের সাথে অর্গানাইজেশনের ওনারদের সাথে একটা ইন্টিগ্রিটি দরকার। আর 2 নম্বর হলো টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, বিকল্প নাই, কারণ দেশ বা সারা বিশ্বই টেকনোলজির দিকে এনহ্যান্সমেন্ট যাচ্ছে। আর হলো যে সাস্টেইন করাটা, আমি বলবো আমাদের খুবই, আমার বাংলাদেশের কালচারে খুব মুভ করার প্রবণতা, মানে এইটা ভালো লাগতেছে না ওইটা, আমি বলবো যে এটাকে রিটেন করি, আমরা রিটেন করি, একটু ধরে থাকি, একটু থাকি, একটাকে ডেভেলপমেন্ট পর্যায়ে নিয়ে যাই। আমাদের এই 3টে কাজ করা হচ্ছে। একটা সাস্টেনেবলের প্রসঙ্গে কি কোনো পলিসি গ্রহণ করা যেতে পারে? প্রাইভেট সেক্টর কোনো পলিসি ডেভেলপমেন্ট করতে পারে? অবশ্যই করা যেতে পারে, অবশ্যই সাস্টেনেবিলিটি পলিসি করতে পারে। অনেক ভালো ভালো অর্গানাইজেশন কিন্তু অলরেডি সাস্টেনেবিলিটি কাজ করতেছে, নাহলে তো আপনি বারবার পিছনে চলে যাবেন। আপনাকে সামনে প্রোগ্রেস নিয়ে ওখানে একটা অবস্থান তৈরি করে আবার সামনের দিকে চলে যেতে হবে, আমরা তো পিছনে বারবার যেতে পারবো না। এর জন্য আমাদের অবশ্যই সাস্টেনেবল একটা ডেভেলপমেন্ট চিন্তা করতে হবে। এবং একই সাথে যখন একটা প্রাইভেট প্রতিষ্ঠানগুলো কোনো পলিসি ডেভেলপ করবে, সেই প্রসঙ্গ তো থাকবে, এবং একই সাথে এই আলোচনাটি আছে নিশ্চয়ই, এই ধরনের আলোচনাগুলো আপনারাও আলোচনা করে থাকেন বা নানা পর্যায়ে সেটি আপনাদের গবেষণার বিষয়ও বটে। সেটি হচ্ছে যে যিনি এমপ্লয়ি তার মধ্যে একটা সাস্টেনেবল অবস্থা বা একটা স্থিতিশীল অবস্থা থাকতে হবে, সেটা নিশ্চিতকরণে কি করা যেতে পারে? কেন মানুষ সুইচ করে, মানুষ কেন ফার্দার আরেকটা জব খুঁজতেছে? কারণ আসলে আমরা যা পেমেন্ট বা যা বেনিফিট দিচ্ছি তার সাথে মার্কেট স্ট্যান্ডার্ড ঠিক হচ্ছে না, লিভিং অফ কস্ট অনেক হাই, তো ওইটাকেও আমাদের অ্যাডজাস্ট করতে, এবং আমাদের যেটা করতে হবে যে কর্মীদেরকে ডেফার্ড ইনকাম, ভবিষ্যতের কর্মপন্থা নিশ্চিত করা, তার লাইফের নিশ্চয়তা, তার লাইফের যে হ্যাজার্ডটা হয়, আমরা যেটাকে বলি লেভেল ল, আমাদের লেভেল ল যথেষ্ট আপডেট, বাট এটাকে ইমপ্লিমেন্টেশনে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে গভর্নমেন্টের ভালো ভূমিকা দরকার, প্রাইভেট সেক্টরের ভূমিকা ভালো দরকার, যদিও অনেক প্রাইভেট সেক্টর এখন খুব সিরিয়াস এই বিষয়গুলোতে, যে কর্মীর বর্তমান অবস্থা না দেখে ভবিষ্যতের অবস্থা চিন্তা করতে হবে। যখনই একটা মানুষ দেখবে যে তার বর্তমান অবস্থা ভালো, ভবিষ্যতে তার একটা ভালো সিকিউর লাইফ আছে, তখন সে অবশ্যই তার কর্মদক্ষতা সবটুকুই অর্গানাইজেশনকে দিবে। ছোট্ট প্রশ্ন 2-1 লাইনে শুনবো, সেটি হচ্ছে আমাদের এখানে তরুণদের মধ্যে বা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীদের মধ্যে অনেকেরই ধারণা আছে যে সরকারি চাকরি না পেলে জীবন শেষ, আসলে কি তাই? আমার মনে হয় যে কোনো কিছুর জন্যই কোনো কিছু থেকে থাকে না, আপনার দক্ষতা থাকলেই আপনি বরং সরকারকে আরও অন্যভাবে ভালো ডেভেলপ করতে পারবেন এবং দেশকে অনেক বড় কিছু কন্ট্রিবিউশন করতে পারবেন। আমি যদি আপনাকে ছোট্ট করে বলি, সরকারি চাকরি মানে আমরা একটা বাউন্ডারির মধ্যে চলে গেলেন, বাট প্রাইভেট সেক্টর হলে আপনার একটা আকাশ সমান বিস্তৃত, আপনি যে কোনোভাবেই সরকারকে
আপনাকে আরো দেশকে, রাষ্ট্রকে, আপনার পরিবারকে আরো বেশি কন্ট্রিবিউশন করার সুযোগ তো পাবেন। সেক্ষেত্রে আমরা শিক্ষার্থীদেরকে বলতে পারি যে ভাবনাটা আকাশ সমান ভাবেন, আকাশ অনেক সমান ভাবেন। বড় এবং করে আমি ভাবনাটা আরো ভাবেন। বলবো, শিক্ষার্থীদেরকেও বলবো যে আসলে আমরা বলি না যে এন্টারপ্রেনাররা দিতে চায় না, মালিক পক্ষ, এই ইয়াং প্রজন্ম মালিক পক্ষ হওয়া উচিত। এরা প্রচুর এন্টারপ্রেনার হওয়া দরকার। এরা যদি যদিও হচ্ছে এখন অনেক স্টার্টআপ কোম্পানিগুলো নতুন নতুন প্রযুক্তি কিন্তু ইয়াংরাই করতেছে। আমার মনে হয় সব ক্ষেত্রেই ইয়াংদের একটা কন্ট্রিবিউশন। আমরা আগামী বাংলাদেশে এই বাস্তবতা এবং পরিস্থিতি দেখতে চাই। ডক্টর মাসুদ রানা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানে শেষ করছি। আগামী পর্বে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।